সবাই ভাবছে যে বাচ্চারা দেখবে, আসলে কিন্তু নয়। আমি চাই যে মা বাবারা এই ছবিটা যতটা সম্ভব দেখুক। মাঝে মাঝে নাকি কাতুকুতু বুড়ো বলে উঠতাম, আর তখন বাবা শুনতেন না। আমি যতটা না চাইবো যে আমার ছবি দেখা হোক, বাবা তার থেকে বেশিও চাইতে পারে। আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। এই কবিতাটা দ্য ওয়ালস এর দর্শকরা ভাবছেন যে হঠাৎ কেন আমি বলছি তার কারণ আজকে আপনাদের সামনে আমার সঙ্গে রয়েছেন উজান গঙ্গোপাধ্যায়, পরিচালক উজান গঙ্গোপাধ্যায়। 24শে জুলাই তার নতুন ছবি আসছে কাতুকুতু বুড়ো, প্রথম বড় পর্দার ছবি। তার আগে উজানকে জিজ্ঞেস করি যে কালকে কি সারা রাত খেলা দেখেছো? মেসি হারলো, কতটা কেঁদেছো? এটা ঠিকই যে গতকাল কান্নাও পাইনি, মানে কাঁদিনি, কারণ ম্যাচটাতে যেই টিম মানে স্পেন, তারা যেরকম ভাবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করে বল পজিশন যেরকম ভাবে তারা করে এসেছে, অর্কেস্ট্রার মতো খেলেছে, এবং সেখানে আর্জেন্টিনাকে তারা সুযোগটা একদমই ছাড়েনি এবং মেসির কাছে বলও যায়নি। এবং আমি তাই সবাইকে বলছি যে ব্লু এন্ড হোয়াইট আমাদের এলবি সেলেস্টে এতদিন সাপোর্ট করলাম, এখন সেই ম্যাচের পর এখন আমি পার্পল এন্ড গ্রিনে চলে গেছি কাতুকুতু বুড়ো। তাহলে সেই জায়গা থেকে বলো যে তুমি কিছুটা উৎসাহ পেলে, তুমিও নিশ্চয়ই ঠিক এরকম ভাবে তোমার কাতুকুতু বুড়ো টিমটাকে সাজিয়েছো, যেটা আমরা দেখতে চলেছি খুব শিগগিরই। তার আগে বলো তো কিভাবে কাতুকুতু বুড়ো? তার কারণ আমরা সবাই এই কবিতাটা পড়েছি, আমরা জানি কবিতাটা সম্পর্কে, কিন্তু কাতুকুতু বুড়ো কেমন সেটা আমরা জানি না। তোমার মাথায় কাতুকুতু বুড়োটা কিভাবে হট করে? এটা আসলে 2022-এ তখন আমি অক্সফোর্ডে মাস্টার্স করছি, তো সেই মুহূর্তে মানে খুব মানে বাইরে বরফ পড়ছে, নিস্তব্ধ একটা শহর। আমি রেল ট্র্যাকের পাশে থাকতাম, ছোট্ট ওয়ান বেডরুম না, মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, অ্যাটাচড বাথ। সেখানে বসে বাবার সাথে তখন আমি একবার ভিডিও করে কথা বলি, যখন রাতে অবধারিত ছেলে বাইরে থাকে, একবার ভিডিও করে কথা বলাটা মানে ছেলে কোনো দুষ্টুমি করছে কিনা একটা ভিডিও করি। আমি যখন কথা বলছি বাবার সাথে, তখন বাবা পরের ছবি পরিকল্পনা করতে বসেছেন। তখন আমি নিজের মতো করে টুকটাক নিজের গল্প লিখছি বা ভাবছি, তখনও মানে প্রফেশনালি সেটা করার কথা আমি ভাবিনি। বিভিন্ন রকম গল্প তখন আমি ভাবতাম। তো একটা জিনিস আমার মাথায় এসেছিল, হঠাৎ করে আমার স্ট্রাইক করে যে এই এতগুলো আমরা কবিতা পড়ি, যেগুলো আমরা যেহেতু মানে পড়াশোনা করতে করতে ননসেন্স ভার্স নিয়ে আমাদের অনেক পড়াশোনা তখন আমরা করছিলাম, এবং বিদেশি বিভিন্ন যেগুলো বলা লিমারিক বা ননসেন্স ভার্স, সেগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে সেটার মধ্যে যে একটা স্বাভাবিকভাবে একটা সাবটেক্সট আছে সবসময়, মানে ননসেন্স ইজ নট অলওয়েজ ননসেন্স। আজকে আমরা তখন বীরবলের কথা বলি বা কোর্ট জেস্টার শেক্সপিয়ারের, মানে যারা এসে মানে যাদেরকে বলা হতো দ্য ফুলস দ্য ক্লাউনস, তারা সবাই এসে কিন্তু দরবারের মধ্যে তারা কিন্তু আসল সত্যি কথাগুলো বলে দিত, হিরো প্রজাত হিসেবে আমরা দেখেছি। তো এই জেস্টাররা মজার ছলে সিরিয়াস কথা বলে, এইটা কিন্তু সুকুমার রায়ের কবিতার মধ্যেও সেই ফ্লেভারটা আমরা পাই। আবোল তাবোল আছে, কিন্তু তিনি চলে যাওয়ার কিছুদিন আগেই তার সেই লাইনগুলো লেখা আছে, মনে এলো ঘুমের ঘোর, গানের পালা শান্ত। সবাই কিন্তু যেটা বাচ্চাদেরকে আমরা আবৃত্তি কম্পিটিশনে বলতে দেখি, কেউ বুঝতে পারেনি ইনার মানে মিনিংটা যে উনি বলতে চাইছেন যে ওনার পালা সাঙ্গ হতে চলেছে। এটা এত হার্টব্রেকিং একটা জিনিস, তাই না? তো কাতুকুতু বুড়োর ক্ষেত্রে আমরা যে সেই সেম লেন্সটা অ্যাপ্লাই করি। কবিতাটা পড়ার সময় স্বাভাবিকভাবে মানে খুবই মজাদার লাগে, কিন্তু যখন আমরা সেটার সাবটেক্সটটা পড়ি বা লাইনগুলো, না আছে তার কথা, না আছে তার মানে, বা শুনলে পরে হাসির চেয়েও কান্না আসে বেশি, কেন? এই প্রশ্নগুলো আমার মাথায় এলো। তখন এই গল্পটা তৈরি করতে করতে আস্তে আস্তে সেটা কাতুকুতু বুড়োর নামে একটা সিনেমায় পরিণত। তাহলে কি মানে কৌশিক গাঙ্গুলির সঙ্গে আড্ডা দিতে দিতে উজান গাঙ্গুলি একটা ছবির কথা ভেবে ফেললো এবং ঠিক করলো যে আমি একটা ছবি বানাতে চলেছি? মজার ব্যাক স্টোরি আছে, সেটা হচ্ছে যে আমি প্রথমে গল্পটা যখন লিখি বা ভাবি, তখন আমি বলি যে তখন আমার যে পরিচালনা আমি আদৌ করতে পারবো কি ভাবনা চিন্তাই তখন আমি করিনি। আমি বারবার বলতাম বাবা এরকম একটা কনসেপ্ট, তখন অতটা ডিটেল গল্প ছিল না, জাস্ট একটা ওয়ান লাইনারের মতো ছিল, বাবা তুমি কিন্তু এটা ভাবতে পারো। বাবা তখন এটা আমি মায়ের মুখে বেশি শুনেছি, আমি নাকি বারবার বাবাকে বলতে থাকতাম যে এইটা করো এইটা করো, মাঝে মাঝে নাকি কাতুকুতু বুড়ো বলে উঠতাম, আর তখন বাবা শুনতেন না। তো মা এটা আমাকে বলেছিল। তো আমার কুরুক্ষেত্র চলাকালীন মানে ওই শোটা কাজ চলাকালীন তখন আমি এই গল্পটা প্যারালালি লিখতে থাকি, এবং আমার ইচ্ছে ছিল যে যেহেতু SVF এর মতো প্রোডাকশন হাউস তারা বিভিন্ন সময় এর আগেও অনেক রকমের মানে এমন ছবি করেছেন যেটা হয়তো সেই সময়কার যে মূল ধারা গল্প বলার তার থেকে একটু আলাদা, একটু ভিন্ন। মানে আমি বলছি না যে ইন্ডি ছবি বা যেগুলোকে ইন্ডি বলা হয় সেরকম ছবি তৈরি হয়নি, প্রত্যেক বছর তৈরি হয়, এবং সেগুলো আমার দেখে দারুণ লাগে এবং সবারই খুবই ভালো লাগে।
কিন্তু এসবিএফ মানে মূল ধারার যে ছবি তার মধ্যে তারা এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয় সেটা করতে তারা পছন্দ করেন। ওই কারণে আমি এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মতো ওনার সাথে আমার সুযোগ হয় একটা স্ক্রিপ্ট শোনানোর পর আমি যে মানে যথারীতি আমি যেরকম খুব মানে প্রথম রিডিং বলি স্বাভাবিকভাবে নার্ভাস ছিলাম, এবং এরকমও নয় যে মানে কোনো আলাদা অ্যাডভান্টেজ আমি পাই, কারণ আমি এটা জেনেই এসেছি যে উনি যে ধরনের ছবি করতে চান উনি সেটা করেন, এবং সেটার মধ্যে মানে কোনো ঠিক আছে তুই একটা ছবি কর এই ব্যাপারটা কিন্তু সম্ভব হয় না। মানে অনেকেই ভাবেন যে সেটা হয়তো মানে সজল কুসুম বা এই জিনিসগুলো একদম অনেক আছে, কিন্তু সেটা কিন্তু একটা ফাইনালি যেহেতু একটা বিজনেস, কোল্ড হার্টেড বিজনেস ফাইনালি, তো আমাদেরকে সেটা আমাকে গল্পটাকে দাঁড় করাতে হবে। তো আমি নার্ভাস ছিলাম, ক্যারেক্টার গুলোকে অভিনয় করে আমি শোনাচ্ছিলাম স্ক্রিপ্ট এবং গান চালিয়েছি, রেফারেন্স যে গানগুলো ছিল সেটা চালিয়ে তারপর যখন শোনানো হয় তখন উনি বলেন যে ঠিক আছে তুই ডিরেক্ট কর। মানে আমি তখন ভাবতাম যে আমার ম্যাচুরিটিটা নেই স্বাভাবিকভাবে, তো বললে আমি পারবি, অভিনয়ও করবি, এটা করবি, মিউজিকও করবি, সবগুলো ধাক্কা একসাথে এসেছিল। তখন ঘাবড়ে গেছিলাম একটু, কিন্তু আস্তে আস্তে আমার যখন টিমটা তৈরি হলো, আমি যখন সেটেল নামলাম, তখন অবশ্যই সেই আশ্বাসটুকু পেয়ে আমরা কাজ করি। এবং প্রথম পরিচালনাতেই আমরা দেখছি যে বাংলার প্রায় এক ঝাঁক জনপ্রিয় মুখকে তুমি নিয়ে চলে এসেছো ছবিতে বিভিন্ন ভাবে। এই প্রজন্ম যেমন আছে, আগের প্রজন্ম একইভাবে। প্রথম ছবিতে এতজনকে পরিচালনা করা, শুধু তো পরিচালনা করা না, তাদের সামলানো, তাদের খুনসুটি সামলানো, তাদের ট্যান্ট্রাম সামলানো, সবকিছুই আছে। কতটা চাপ, শুরুতে কতটা চাপ লাগছে? ট্যান্ট্রাম কিন্তু আমি কোনো কাস্ট মেম্বার থেকে পাইনি, এবং ট্যান্ট্রাম শব্দটাও আমরা অনেক সহজে ব্যবহার করে ফেলি আমার মনে হয়, কারণ অনেক সময় আর্টিস্টদের অনেক কিছু দরকার পড়ে। আমি একজন অ্যাক্টর হিসেবেই ভাবছি সেটা, যে অনেক কিছু দরকার পড়ে যেগুলোকে হয়তো অনেকের কাছে ট্যান্ট্রাম মনে হতে পারে, কিন্তু আসলে হয়তো সেটা খুব বেসিক একটা দরকার। আমরা যেরকম সীমিত সময় বা বাজেটে কাজ করি সেই কারণে অনেক বেসিক জিনিসও মাঝে মাঝে মনে হয় যে বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে আমার টিমটা, গোটা টিম, যে গোটা বড় একটা কাস্ট, এবং তাদের মধ্যে এমন অনেকজন অ্যাক্টর আছে যাদেরকে আমি চেষ্টা করছি, আমার অন্তত প্রথম থেকে সেটা ইচ্ছে ছিল যে তারা যেরকম ধরনের চরিত্র এতদিন ধরে করে আসছে তার থেকে একটু হলেও আলাদা একটা চরিত্রে তাদেরকে যাতে পাওয়া যায়। তো সেই কারণে সেই বন্ডিং এর কারণেও একসাথেও যে এই আলোচনাগুলো হচ্ছে যে কিভাবে সেটা আলাদা, বা এই গল্পে সেই চরিত্র কি মানে ভাবে প্রাধান্য পাচ্ছে, তো এই আলোচনাগুলো করতে করতে এবং সেটের মধ্যে খাওয়া দাওয়া, আড্ডা, ক্লান্তি সবকিছু আমরা একসাথে উপভোগ করেছি, এবং সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আচ্ছা, একটু আগের কথাতে ফিরে যাই। এই যে তুমি বললে যে শ্রীকান্ত প্রভুতার সঙ্গে তোমার মিটিং, তাকে স্ক্রিপ্ট শোনানো, তিনি বললেন তুই এই 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 কাজগুলো কর। কৌশিক গাঙ্গুলির ছেলে, এই ট্রাম্প কার্ডটা তোমার কতটা সহযোগিতা করেছে সেই জায়গাতে? আমি তুমি এতগুলো দায়িত্ব পেয়ে গেলে, তুমি পরিচালক, তুমি নায়ক, তুমি গানের দায়িত্বেও রয়েছো, তুমি স্ক্রিপ্টও লিখছো, তুমি সমস্তটা কিছু নিজের কাঁধে নিয়ে চলছো। সবার কাঁধে তো শ্রীকান্ত প্রভুতা বা মহেন্দ্র সোনি এরকম ভাবে দায়িত্ব ছেড়ে দেন। আসলে এইটা অনেকটা না মানে সুযোগ আর সুবিধা এইগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেটার একটা কুশল ডিবেট। আমি কখনোই এটা ইনসেনসিটিভ হয়ে কোনোদিন আমি বলবো না যে প্রিভিলেজ নেই কোনো এটা। আসলে একজন ডাক্তার, সে তার সন্তান যদি ডাক্তার, ডাক্তারি বা মেডিকেল ফিল্ডের মধ্যে ভালো আর খারাপ দিক এটা আগের থেকে জানতে পারা, বা কয়েকজন বিশিষ্ট মানে ডাক্তারদের সাথে আলাপ হওয়া, বিভিন্ন হাসপাতালের সাথে গিয়ে তাদের সাথে কানেকশন তৈরি করা, এইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার হাত যদি স্ক্যালপেল হাতে যদি তার হাত কাঁপে, সে অপারেশন করতে পারবে। তো আমার বিশ্বাস যে সুবিধে আছে, কিন্তু ফাইনালি যেহেতু এটা পারফরমেন্সের বেসিসে এবং ফাইনালি কি একটা বিজনেস, মানে দিনের শেষে কথা বলবে তোমার কাজ। হ্যাঁ অবশ্যই। এবং আরেকটাও যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে এই যে ভরসাটা রেখে এই দায়িত্বর যে ডিপার্টমেন্টটা, যেহেতু বললেন যে এই ডিপার্টমেন্ট গুলো পাওয়ার সুযোগ হয় না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তখন আমার কাছে একটা বিরাট ধাক্কা। আমি হয়তো একটা কাজের উপর ফোকাস করতে চাই, এবং তার মধ্যে একটাতেও আমি এর আগে নিজেকে মানে অভিনয় ছাড়া, কারণ এর আগে ছবিতে অভিনয় করেছি, একটা ডিপার্টমেন্টও আমি কিন্তু কখনো মানে বাংলা সিনেমায় বা ফিল্মে আমি কিন্তু ইয়ে করি মিউজিক তো নয়, এবং প্রত্যেকটা কিন্তু পরীক্ষা ছিল। মানে মিউজিকের ক্ষেত্রেও আমি দেবায়ন ব্যানার্জি, সিজি, এরা আমরা যে গানগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হতে হয়েছে প্রথমে। মানে 5-6 জন বসে কিন্তু তারা লিরিক থেকে শুরু করে সবকিছু মানে পরিমার্জন করেছেন, আলোচনা করেছেন, যাতে মানে তারা চায় কিনা এরকম গান। তাদের লেভেলে তো অনেক কিছু আছে, বিজনেস ফ্যাক্টর ইনভলভ থাকে, তারা এটা স্টাইলিস্টিক্যালি এটা চায় কিনা। তো সেই পরীক্ষাগুলো কিন্তু আমাদেরকে সবাইকে এক এক করে পাস করতে হয়েছে।
একটা গান ভালো লাগেনি, চেঞ্জ করতে হয়েছে, 10 বার করে চেঞ্জ করতে হয়েছে। তো এটা কিন্তু যে কোনো কাউকে আমাদেরকে ফেস করতে হয়, এবং আমি এগুলোকে অবভিয়াসলি আমি এটার জন্য কৃতজ্ঞ। এবং আমার মা বা বাবা যেভাবে আমাকে সাহায্য করেন ছোটবেলা থেকে, ইন দ্য সেন্স যে মানে প্রফেশনালি থেকেও আমাকে যেরকম ভাবে মানসিক ভাবে বা মানুষ হিসেবে যেরকম ভাবে প্রস্তুত করেছে এরকম কাজের জন্য, প্রেশার হ্যান্ডেল করার জন্য, মানুষের সাথে একসাথে মিলেমিশে কাজ করার জন্য, তারা আমাকে মানে সেটাই একটা মানে দৃষ্টান্তমূলক একটা প্রেজেন্স হিসেবে তারা কিন্তু অলওয়েজ ছিল। তো কাজের থেকেও বেশি মানুষ হিসেবে তারা কিন্তু আমার জন্য সবচেয়ে বড় গাইডিং স্টার ছিল। এই ছবির ক্ষেত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়, চুনি গঙ্গোপাধ্যায়ের কিরকম ভাবে নেপথ্যে থেকে তাদের, চুনি অবশ্য পর্দাতেও রয়েছে, কিন্তু নেপথ্যে থেকে তোমাকে কিভাবে হেল্প করলেন? আমার মনে হয় যে মেন্টাল স্ট্রেংথের দিক থেকে মানসিক জোর দিয়েছে সবচেয়ে টিপস বেশি। দেননি? দুজনেই তো পরিচালক, দুজনে যেমন অভিনেতা, দুজনেই তো পরিচালক, হ্যাঁ। কোনো টিপস দেননি মা বাবা? না, আমার মনে হয় যে টিপস এর থেকেও মানে প্র্যাকটিক্যাল টিপস এর থেকেও মানে এটা এরকম ভাবে করিস, এটা ওরকম ভাবে করিস না, এটা কিন্তু আমার মনে হয় যে তাদের থেকেও বেশি আমি আমার ডিরেক্টোরিয়াল টিম, মানে আমার যে এক্সিকিউটিভ ডিরেক্টর রাজদীপ ঘোষ, তিনি তো মানে নামকরা পরিচালক, তিনি নিজেকে নিয়ে অনেক কাজ করেছেন। এবং ঘটনাচক্রে যে প্রোডাকশন ম্যানেজার বা যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিম, এবং যেহেতু তারা অনেক রকমের প্রজেক্টস করে অনেক ডিরেক্টরদের সাথে, কিন্তু আমি যাদের সাথে কাজ করেছি তারা বাবার সাথে কয়েক বছর আগে মানে কয়েক বছর ধরে কাজ করছে, এবং তারা কিন্তু পরিবারের মতো। তো এই পরিবারকে পাশে পাওয়াটা আমার সবচেয়ে বড় টিপ। কিন্তু আর তাছাড়া আমার মনে হয় যে বরাবরই তারা কিন্তু এই ছবির ক্ষেত্রে মানে দিনের পর দিন রাতে বাড়ি ফিরে যে টিপ পাওয়ার বা নেওয়ার কোনো সুযোগ ছিল তা কিন্তু নয়। আমরা সবাই জানি যে আমরা সীমিত সময়, সীমিত দিনের অত্যধিক সময় কাজ করতে হয় ফাইনাল। তো সেই একটা সেকশন বা সেই একটা অবস্থায় টিপ নেওয়া বা আলোচনা করার খুব একটা সময় ছিল না। কিন্তু তারা, আমার ধারণা যে তাদেরকে দেখে বা তাদেরকে সেটে দেখে বা তাদের মানে ভাবনা চিন্তার ধারা, মানুষের সাথে কথা বলার ধরন, এইটা আমার কাছে কিন্তু সবচেয়ে বড় টিপ ছিল। কারণ আমি জানতাম যে আমি হয়তো সেটে আমার থেকে ছোট আর বোধহয় দুজন ছিল সেটে, কিন্তু আমি জানতাম যে তারা বয়স নির্বিশেষে কিরকম ভাবে মানুষের সাথে রেসপেক্টফুলি সম্মান দেখিয়ে হ্যান্ডেল করতে পারে। আমি এইটা সবচেয়ে বড় টিপ আমি তাদের কাছ থেকে পাই। বেশ, আমরা একটুখানি ছবির গল্পে ফিরে যাই। আমরা যেটা ট্রেলার দেখলাম, সেই ট্রেলারটা দেখেও আবার সেই এই কবিতাটারই 4টে লাইন যেটা তুমি শুরুতেই বলেছো, যে বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশে, শুনলে পরে হাসির থেকে কান্না আসে বেশি। আমরা মেয়েদের নির্যাতন নিয়ে অনেক কথা বলি বা লেখালেখি করি, সমস্ত কিছু করি। পুরুষরাও যে একইভাবে নির্যাতিত হতে পারে এবং হলে যে তাদের মনে ছাপ ফেলে, সেইটা নিয়ে বোধহয় কম আমরা কথাবার্তা বলি বা কাজও কম হয়। তুমি কি ছবিতে সেই জিনিসটাই ধরতে চাইছো বা দেখাতে চাইছো? অবশ্যই আমার মনে হয় যে আমরা দুটো জিনিস নিয়ে কম কথা বলি, মানে এটা কোনো কথাই ইনাফ নয়। আমার মনে হয় এটা নিয়ে সারাক্ষণ আলোচনা হওয়া উচিত। এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, মানে পুরুষতান্ত্রিক সমাজের কারণে অনেক সময় এই গলাগুলো দেবে যায়, এবং দেবে গিয়ে সেগুলো অনেক রকমের রূপ বা আকার ধারণ করতে পারে। এবং আমি সেটা প্রত্যক্ষ দেখেছি, মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যে এবং পরিবারের মধ্যে এরকম অনেক গল্প আছে। এবং তুমি নিজে কখনো এরকম ঘটনার সাক্ষী সাক্ষী বা তোমার সঙ্গে হয়েছে? হতেও হয় এরকম অনেক মানে সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে কোনো মতে ভাগ্যক্রমে, না ঘরের বাইরে, না মানে ঘরের বাইরে, মানে আমাদের একজন ড্রাইভার ছিল, তিনি তার হাব ভাব একটু অন্যরকম ছিল, একটু অন্যরকম ছিল, এবং সেটা কিন্তু আমার উপরে কোনো প্রভাব ফেলেনি সেই সময়। কারণ আমি সেটাকে কোথাও গিয়ে একটা, ওই বাচ্চারা সবসময় বুঝতে পারে কিছু না কিছু একটা, তো আসন্ন বিপদ দেখে আমি বেঁচে যাই, আমার মা বাবার সাথে কথা বলতে পারি। মা বাবাকে জানিয়েছিল? হ্যাঁ, আমি জানিয়েছিলাম, মানে আমার সাথে কোনো অশালীন আচরণ হয়নি, আমি ইঙ্গিত পেয়েছিলাম খুব কয়েকটা, তো আমি সেটা মা বাবাকে তখন বলে দিই। আমার পয়েন্ট হচ্ছে এটাই, আমি যে মা বাবাকে বলতে পেরেছি, এটা কিন্তু শুধু আমার ক্রেডিট না, এটা কিন্তু মা বাবার ক্রেডিট। সবাই পারে। আমার তখন ক্লাস 5 বা 6 এ পড়ি আমি তখন। তো মা বাবা যে সেই জায়গাটুকু তৈরি করতে পেরেছিল যে আমাদের কিন্তু যে কোনো কিছু বলা যায় এসে, সেটা কিন্তু সব সময় সবার সৌভাগ্য হয় না এটা। তো আমার পয়েন্ট এটাই যে কাতুকুতু বুড়োতে ওই কারণে আমার মনে হয় যে সবাই ভাবছে যে বাচ্চারা দেখবে, আসলে কিন্তু নয়। আমি চাই যে মা বাবারা এই ছবিটা যতটা সম্ভব দেখুন, যে অনেক সময় এই জায়গাগুলো হারিয়ে যায়, অনেকগুলো কথা না বলা দেখে যায়। আজকে আমি খুব ফরচুনেট বা আমি লাকি, কিন্তু আমার পরিবারেই এরকম অনেকজন আছে, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকজন আছেন, আমাদের কাস্টেও
মানে এরকম অনেকজন মানে অ্যাক্টরসদের সাথে আমার কথা হয়েছে যারা এরকম জিনিস ফেস করছে তাদের লাইফে, এবং অবশ্যই সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার বলার জন্য। প্রথমেই তুমি এত ভারী বিষয় বাছলে কেন? তুমি তো আরো হালকা কিছু দিয়েও শুরু করতে পারতে। এটা খুব নিটল প্রেমের গল্প, একটা কাতুকুতু বুড়ো, যেমন এখনকার দিনে হাসির গল্প বা মজার গল্প তো হারিয়েই যাচ্ছে, সেরকমও তো কিছু শুরু করতে পারতে। মানে হালকা গল্প বা মানে যে লোড কম, তার তো কোনো মানে নেই। মানে এরকম হতে পারে আমি একটা বিগ বাজেট কমেডি ফিল্ম করছি, সেটা হয়তো শুট করতে আমার আরো মানে কষ্ট হলো বা মানে শারীরিক পরিশ্রম। তো আমার মনে হয় না যে গল্প নির্বাচনের মধ্যে কোনোভাবে মানে কোনটা সহজ বা কঠিন সেইটাকে কিন্তু নির্ধারণ করাটা কিন্তু মানে পসিবল হয়ও না। তো আমি একটা কঠিন ছবি করছি এইটা আমি একবারও ভাবিনি। আমি এমন একটা আলোচনা শুরু করতে চেয়েছি যেটা হয়তো কঠিন কিন্তু আসলে সহজ হওয়া উচিত, এটাই। বারবার বাবার নাম চলেই আসবে এখানে। কৌশিকদার ট্যাগলাইন হচ্ছে আমার তো গল্প বলা কাজ, উজানের ট্যাগলাইন। আমারও তো গল্প বলা কাজ। শুধু সেটা কি মানে একটু সামাজিক যেগুলো সমস্যা বা যেগুলো নিয়ে কম কথা বলা হয় সেই ধরনের গল্প বলা কাজ? না, আমার অবশ্যই মনে হয় যে কোনো ছবির কিছু একটা মানে সেটার মধ্যে সেটার মূল্যবোধ হতে পারে, সেটার ভাবনা চিন্তা হতে পারে, সেটা সেন্সিবিলিটি হতে পারে, সেটাতে কিছু না কিছু একটা কাউকে তো পাওয়া উচিত, এইটা আমার মনে হয়। সেটা কমেডি ছবির মধ্যেও কিন্তু সেটা কিছু একটা পাওয়া যায়। যে কোনো ছবি যেগুলো হালকা বলা হয়, হালকা মানে আসলে তো অতটা হালকা নাও হতে পারে না, হালকার মধ্যেও তো একটা যেটা লেয়ার থাকতে পারে, সেইটা আমি বিশ্বাস করি। তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব যে মানে কিছু একটা আলোচনা শুরু কর, কোনো একটা আলোচনা, সেটা হয়তো কথা মানে যাকে বলা হয় আর কি ফালতু আলোচনা হবে, সেটা আলোচনা কিছু একটা হোক, একটা কিছু নিয়ে মানুষ ফিরুক হয়। আচ্ছা, একটু নায়ক উজানকে জিজ্ঞেস করি। তুমি তো এখানে নানাভাবে ধরা দিচ্ছ, মানে তোমাকে যেরকম নর্মাল তুমি স্বাভাবিক সেটাও যেমন দেখা যাচ্ছে, তোমাকে একটা বিশেষ পোশাকে বিশেষ সাজেও দেখতে পাচ্ছি আমরা। আমাকে নাও তো, আমি তো বলিনি একবার আমাকে দেখা মানে আমরা, আচ্ছা ঠিক আছে চলো আমরা ধরে নিচ্ছি হয়তো উজানকেই দেখা যাবে। যাই হোক, এখানে তার জন্য তোমার শারীরিক ফিটনেস বলো বা বলো, আলাদা করে নিজেকে আরেকটু লিন করা বা ওজন বাড়ানো কিছু কি তোমায় করতে হয়েছে? আমাকে একটা জিনিস মাথায় রাখতে হয়েছিল যে এই ছেলে যে কেদার বড়ুয়া বলে যে আমার যে চরিত্র, সে সাধারণ একটা 25 বছরের ছেলে। সে সাধারণ হলেও তার জীবনটা সাধারণ হলেও তার অসাধারণ একটা জীবন কেটেছে এবং তার কল্পনাও অসাধারণ। তো আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল যে ও ফিজিক্যালি অ্যাক্টিভ একটা ছিল, এবং অ্যাকশন সিকোয়েন্স যেগুলো আছে যেগুলো ট্রেলারে ধরা পড়ছে সেটার জন্য অবভিয়াসলি একটু বেশি হলেও ট্রেনিং করতে হয়েছে। ট্রেনিং মানে অ্যাকশন ট্রেনিং না হলেও মানে ধরো আজকে রসগোল্লার জন্য আমাকে খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে রোজ আলু সেদ্ধ ভাত খাও, কারণ আজকে যে ময়রার গায়ে মেদ নেই সেই ময়রাকে ভরসা করা যায় না। তো সেইভাবে ওটার জন্য প্রস্তুতি করতে হয়েছিল। তারপরে এইটার জন্য স্বাভাবিকভাবে আরেকটু লিন, আরেকটু হালকা পেটানো, আরেকটু পাতলা চেহারা দরকার ছিল বলে আমার মনে হয়েছিল। পরিচালক হিসেবে যতটা সম্ভব সময় যা ছিল আমি সেটা করার চেষ্টা করেছি। তারপর আমার লিগামেন্টটা ছিঁড়ে যায়, হ্যাঁ, তো সে কারণে আরো ওই গল্পে একটু পরেই আসতাম। তার কারণ তুমি এর আগের দিনই বলছিলে যে একটা ছবি পরিচালনা করতে গেলে বা অভিনয় করতে গেলে তার সঙ্গে মানে অনেক ঘটনা ঘটে, তার মধ্যে ওয়ান অফ একটা ঘটনা। হ্যাঁ, তো যাই হোক, এইটা তো হলো তোমার শরীরচর্চা নিয়ে তো কথা হলো। আচ্ছা, সাধারণত শোনা যায় যে একটা ছবি করতে করতে নায়িকার নাকি 3 জনের সঙ্গে প্রেম হতে পারে। 3 জনের সাথে? হ্যাঁ, মানে পরিচালকের সঙ্গে, আইদার নায়ক অর পরিচালক অর প্রযোজক। হ্যাঁ, মানে এর বাইরে কোনো ক্যাপাসিটি নেই, তাই তো? সাধারণত হয়ে থাকে। এখানে রাপূর্ণা ভট্টাচার্যের সঙ্গে মানে পরিচালক উজানের প্রেম হলো না নায়ক উজানের প্রেম হলো, এটা কিন্তু শোনা যাচ্ছে যে হয়েছে, মানে উজানের হয়েছে। এবার তার কোন সত্তার হয়েছে সেটা আমরা জানি। ভালো লাগছে যে ট্রেলার টিজার দেখে লোকে এই আলোচনাটা করছে, মানে ক্লিয়ারলি যে কেদার আর পারমিতার যে চরিত্র কেমিস্ট্রি আছে সেটা ধরা পড়ছে মানুষের চোখে, এবং সেটা নিয়ে সবচেয়ে খুশি আমরা, মানে আমরা প্রচন্ড খুশি সেটা নিয়ে। আর আমি এটা বারবারই বলি যে আজকে আমি আমার প্রথম ছবি পরিচালনা করছি, ওর প্রথম ছবিতে অভিনয় করছে, আমরা দুজনেই আমাদের 20s-এ আছি এখন, এবং আমাদের যেই বন্ডিং তৈরি হয়েছে একটা সেটে, এবং সেরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে শুটিং হয়, রাত অব্দি শুটিং হচ্ছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, সেটার মধ্যে একটা আলাদা চার্ম আছে, এবং সেই একটা বন্ডিং তৈরি হওয়াটা মানে অবধারিত একটা বা মানে তৈরি হবে। এবং এই চরিত্র দুটোকে আমরা জীবন্ত করে তোলার জন্য অবশ্যই আমাদেরকে একে অপরকে চিনতে হয়েছে বন্ধু হিসেবে, এবং সেই চরিত্র দুটো যেরকম ভাবে ভালোবাসাকে দেখে সেটা খুবই গভীর, এবং সেটা মানে তথাকথিত জেনজির যেরকম ভাবে হালকা মেজাজে প্রেম লোকে বলে, আসলে কিন্তু জেনজি ওরকম ভাবে ভাবেন।
আমার মনে হয় যে অনেকেই কিন্তু এরকম ভাবে ভাবে, এবং কেদার আর পারমিতাও কিন্তু সেরকম ভাবে ভাবে। তো আমার মনে হয় যে সেইটাকে জীবন্ত করে তোলার জন্য আমি খুবই মানে মানে আনন্দিত যে সেটা মানুষের চোখে ধরা পড়ছে। এবং এটাও বলবো যে আজকে এই বন্ডিংটা, এই যে জেনজির কথা হচ্ছে আমাদের সেটে, আমি রাপুর্ণা ছাড়া আমাদের যে ডিওপি, কো ডিওপি মানে শুভঙ্কর ঘোষ, সবাই চেনে, তার সাথে দুর্য ঘোষ আমারই বয়স, এবং তার সাথে আমাদের যে ডিরেক্টরিয়াল টিমে বন্দিশিকা, ঋত্বিকা, এরা আমরা অনির্বাণ, এরা সবাই মিলে আমরা একটা টিম তৈরি হয়ে গেছে, একটা দল, ইয়াং ব্রিগেডের মতো আর কি। তো আমরা যে একসাথে আমাদের যে বন্ডিংটা, সেটা কিন্তু শুটিংটাকে মানে ফাইনালি দাঁড় করিয়েছে। তো এই পুরো বিষয়টাই আমার মনে হয় যে এই বন্ডিং গুলো কিন্তু আমার কাছে খুবই একটা বিরাট বড়। পরিচালক উজানকে দুটো কঠিন প্রশ্ন। এক, তুমি যখন পরিচালনায় এলে তখন টলিউডে অনেক টালমাটাল অবস্থা, তোমার ভয় করেছে? তুমি তো, তোমার কি একবারও মনে হয়েছে যে আমি এই সময় যাব, আমার ছবি কতটা চলবে, কতটা দেখবে? কারণ এখন তো বলতে হচ্ছে যে বাংলা ছবির পাশে এসে দাঁড়ান। আমি না, সেটা আমি কখনো ওই কথাটা মানে আমি বলতে চাই না আলাদা করে, কারণ আমার মনে হয় না সেটা বলে কোনো মানে আলাদা করে উপকার হতে পারে। মানে আমার মনে হয় যে আমি চুপচাপ, আমার যেটা ইচ্ছা অন্তত সেটা ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি যে আমি আমার যে গল্পটা আমি লিখেছি বা যে গল্পটা আমাকে বলা হয়েছিল বানাতে, সেটা আমি বানাতাম, সেটা আমি যতটা সম্ভব ভালো করে বানিয়েছি আমার টিমের সাথে। এবং সেটা যদি মানুষের ভালো লাগে ভালো লাগবে, যদি না লাগে তাহলে লাগবে না, এবং আমি সেটা মাথা পেতে মেনে নেবো। কারণ অডিয়েন্সই আমাদের ফাইনালি আমাদের ভগবান, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদই আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো এই ক্ষেত্রে আমার আলাদা করে কোনো মানে ইন্ডাস্ট্রি বা রিসেপশন এগুলো নিয়ে আমি ভাবতে বসি না। বেশ। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে ব্যবসা দিতে হবে, এটা তো একটা বড় চাপ। সেই জন্যই মানে এই ছবিতে তুমি এমন কি কি জিনিস রেখেছো যার টানে দর্শক কাতুকুতুগুলো দেখতেই যান? আমি অনেস্টলি বলছি, মানে আমি এরকম ভাবে কিছু রাখিনি যেইটা আমি দর্শক কি ভালো লাগতে পারে বা দর্শক আনার জন্য আমি আলাদা করে কিছু ভেবে চিন্তে মানে পরিকল্পনা করে আলাদা করে রেখেছি, তা কিন্তু নয়। আমার মনে হয়েছিল যে গল্পটা আমি একভাবে বলবো, সেই গল্পটার মধ্যে যে যে জিনিসগুলোকে রাখতে হবে, যে যে গুটিগুলো সাজাতে হবে, সেই গুটিগুলো আমি সাজিয়ে রেখেছি, বাস। 24শে জুলাই আমাদের বাংলা বিনোদন দুনিয়ায় খুব সিগনিফিকেন্ট তারিখ। উত্তম কুমারের চলে যাওয়া, মহানায়ক উত্তম কুমারের চলে যাওয়ার দিন। সেই দিনে তোমার ছবি রিলিজ করছে। উত্তম কুমারকে নিয়ে একটু যদি কিছু বলো। তুমি নিশ্চয়ই ছবি দেখেছো, কোন কোন জিনিস তোমার ভালো লাগে তোমার? আমার উত্তম কুমার বললেই তোমার কাছে কি মনে হয়, কোন ইমেজটা ভীষণ? আমাদের জেনজিদের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয় খুব, সেটা হচ্ছে অরা। ঠিক আছে, সেইটা আমরা খুবই মানে দেখবে মাঝে মাঝে বলা হয় প্লাস 999 অরা পয়েন্টস। তো উত্তম কুমারের মধ্যে কিন্তু ওই প্লাস ইনফিনিটি অরা ছিল, এইটা আমি বিশ্বাস করি। এবং তার ভয়েস, কম্পোজার, ডিকশন, ভয়েস, ক্যারেজ, সেটার মধ্যে মানে তার নুয়ান্স, সবকিছুর দিক থেকে কিন্তু আমার মনে হয় উত্তম কুমার ইজ মানে আনপ্যারালালড। বেশ। কৌশিকদা আজও অর্ধাঙ্গিনী রিলিজ করেছে, তোমার ছবি রিলিজ করতে চলেছে। সারাক্ষণ তুল্যমূল্য বিচার হবে, কে এগিয়ে রইলো কে পিছিয়ে রইলো। বাড়িতে তার প্রভাব যাতে না পড়ে বা পড়বে কি, আর তোমার মনের উপরে এটার কোনো ছায়া পড়বে না? বাবারটা তো লোকে খুব দেখছে, আমারটা কি লোকে দেখবে, বা আমারটাও লোকে দেখুক? না, এটা তো যে কোনো কেউ চাইবে। আমার মনে হয় যে আমি যতটা না চাইবো যে আমার ছবি দেখা হোক, বাবা তার থেকে বেশিও চাইতে পারে। আমার বিশ্বাস যে আমার ছবি, বাবার ছবি, এই মানে বাউন্ডারি গুলো আমরা কিন্তু টানি না। কারণ আজকে ধরো আজও অর্ধাঙ্গিনী স্ক্রিপ্টও বাবা যেরকম ভাবে লিখতে চেয়েছেন, সেইটার নিয়ে আলোচনা। আমাদের যে কোম্পানি স্ক্রিন প্লেয়ার্স, মোস্টলি একটা ডাইনিং টেবিল কোম্পানি, আমরা সেখানে বসে আলোচনা করি, এই গল্পগুলোকে নিয়ে পরিমার্জন করি, আলোচনা করি, মানে বিশ্লেষণ করি, কাহিনী বিন্যাস, সেই জিনিসগুলো আমরা দেখি। তো সেদিক থেকে এটা আমার হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। তো আমি স্বাভাবিকভাবে রোজ সকালবেলা উঠে বাবা যখন বুক মাই শো দেখে আমাকে দেখায়, আমি বলছি ইয়েস, দারুণ ব্যাপার। আমার ছবি যখন বেরোবে তখন তাই হবে নিশ্চয়ই। আমাদের হাতে খুব সময় কম, উজানকে ছেড়ে দিতে হবে। আরো অনেকজন উজানের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু তার আগে ব্যক্তি উজানকে দুটো প্রশ্ন। এক, উজান কোনোদিন রাজনীতিতে আসবে? সোনাম ওয়াংচুককে নিয়ে তোমার কি বক্তব্য? আমরা সবাই রাজনীতিতে আছি, আমার বিশ্বাস। দলীয় রাজনীতিতে আমরা কেউ নেই, হয়তো অনেকেই নেই, কিন্তু আমরা সবাই কিন্তু রাজনীতিতে আছি। এভরিথিং ইজ পলিটিক্যাল, আমার বিশ্বাস। এবং সোনাম ওয়াংচুক তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো দেখবো, এইটুকুই কথা। উজান গাঙ্গুলির ব্যক্তিগত জীবন আর পেশা জীবন নিয়ে ভবিষ্যতে কি কিরকম ভাবে কি করবে, তাই নিয়ে কি প্ল্যান
মানে কি পরিকল্পনা রয়েছে? আমি আপাতত অ্যানিমেশন এবং লাইভ অ্যাকশন দুটোতেই কাজ করতে চাই, অভিনয় করতে চাই, গল্প করতে চাই, এবং ব্যক্তিগত জীবনে জাস্ট হ্যাপি থাকতে চাই, খুশি থাকতে চাই, আর কিছু না। আর ভালো মানুষ যতটা সম্ভব মা বাবা যেভাবে চেয়েছেন সেরকম হতে চাই। কাতুকুতু বুড়ো তো আপনারা সবাই পর্দায় গিয়ে দেখবেন। উজানের সঙ্গে আমাদের এই সুন্দর আড্ডার ব্যবস্থা করে দিয়েছেন বিনশট ক্যাফে। আর এরকম আরো অনেক আড্ডা, এরকম আরো অনেক গল্প, অনেকের অনেক নতুন কাজের কথা, অনেক পথ চলার সাক্ষী দ্য ওয়ালস নিউজ। দেখতে থাকুন আপনারা, আমাদের সঙ্গে থাকুন। আজ ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে আমি রূপালী, দ্য ওয়াল নিউজ, কলকাতা।